সব রিক্সাওয়ালাকে একসাথে যাত্রী পেয়ে গেছে ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। হাতে উঠাতেই দেখলো স্ক্রিনের উপর জল করে অনন্দা লেখাটা ভেসে উঠেছে। নিশ্চয়ই ভার্সিটির কোনো খবর জানাবে। নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করলো স্পর্শী। এরপর আলতো হাতে রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে বলল, কি রে, তুই কই আছিস? খোঁজই তো নেই। পিরোজপুরে, কেন বলতো? অনন্দা অবাক হলো, বলল, ওখানে কার কাছে উঠেছিস? স্পর্শী সময় নিল, এরপর গম্ভীর কণ্ঠে বলল, বাবার বাড়িতে উঠেছি। আর কোনো প্রশ্ন করবি না, মাথা গরম আছে। কি জন্য ফোন দিয়েছি সেটা পয়েন্টে আয়। অনন্দা ভেঙচি মারল। ওপাশ থেকে স্পর্শী দেখলো কি দেখলো না সে ব্যাপারে মেয়েটি মোটেই আগ্রহী নয় সে, কিন্তু স্পর্শীর এই কথার বিপরীতে অবশ্যই একটা ভেঙচি মারা উচিত। এরপর সিরিয়াস কণ্ঠে বলল, সামনের সপ্তাহে সেমিস্টার, নোটিশ দিয়ে দিয়েছে, পেজ চেক করে দেখ। এটা জানাতেই ফোন দিলাম। আর তোর মাথা কি কখনো ঠান্ডা ছিল? আমি তো অল টাইমই শুনেছি মাথা গরম মাথা গরম। বলেই কেটে দিল ফোন। হয়তো অভিমান করেছে, করতেই পারে, করাটাই স্বাভাবিক। স্পর্শীর সামান্য খারাপ লাগলো, কিন্তু এই মুহূর্তে ওই অভিমান ভাঙাতে একটু ইচ্ছে হলো না। যার দরুন ফোনটা পার্সে ঢুকিয়ে সামনের দিকে অগ্রসর হলো। এর মধ্যেই পেছন থেকে এক রিক্সাওয়ালা হর্ন বাজালো। উঠে গেল স্পর্শী। এই মুহূর্তে হাঁটতে মোটেই ইচ্ছে হচ্ছে না। বাড়ি ফিরে সরাসরি রুমে চলে গেল। পিপাসা দেখতেই পেছন পেছন এগিয়ে এলো। কোথায় গেছিলি, কেন গেছিলি, কার কাছে গেছিলি ইত্যাদি নানা সব প্রশ্ন করতে লাগলো অনবরত। মায়ের কথায় কোনোরূপ সাড়া না দিয়ে ঢুকে গেল বাথরুমে। ঠোঁট ধুতে হবে। না না, শুধু ঠোঁট নয়, গোসলই করবে সে। মাথাটা যে পর্যায়ে গরম হয়ে আছে তাতে এই মুহূর্তে গোসল করাটাই শ্রেয়। বেশ ঘণ্টাখানেক ধরে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বাইরে এলো। মাথায় তোয়ালে পেঁচিয়ে অলস ভঙ্গিতেই বিছানায় গা ভাসালো। এরপর কলা গাছের মতো পড়ে থাকলো সারা দুপুর। সারা বাড়ি আমেজে ভর্তি। অতিরিক্ত চিৎকার হই হুল্লোড়ে ঘুম ভেঙে গেল স্পর্শীর। দু হাত দিয়ে কান চেপে ধরে উঠে দাঁড়ালো। মাথার তোয়ালে আরো আগেই খুলে বিছানায় পড়ে আছে, সেটাকে বারান্দায় মেলে দিয়ে এলোমেলো ভেজা চুলে বেরিয়ে এলো রুম থেকে। আলতো পায়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো উৎফুল্ল আরশি নতুন ফোন হাতে সারা বাড়ি লাফাচ্ছে আর সবার ছবি তুলছে। বাবার সামনেই সোফায় বসে হাসছে, যেন এক অপূর্ণ তৃপ্তি পাচ্ছেন তিনি। স্পর্শী এগিয়ে গিয়ে বাবার পাশে বসলো। এরপর ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আমার জন্য কি এনেছো? বোকা চাহনিতে মেয়ের দিকে চাইলেন শামসুল। এরপর হেয়ালি করে বললেন, তোমার তো ফোন আছে মামুনি, তাই তো আনিনি। থেমে বললেন, এই তো ফুচকা এনেছি, প্রায় 15 প্লেটের মতো, দুই বোন মিলিয়ে খাও। স্পর্শী আলতো হাসলো। প্যাকেট খুলে ফুচকা বের করে খালি একটা ফুচকা মুখে দিল। মুহূর্তে হো হো করে হেসে উঠল শামসুল। পাশ থেকে ল্যাপটপটা বের করতেই চমকে গেল স্পর্শী। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি কি করে জানলে আমার ল্যাপটপ লাগবে? ছুটে আসলো আরশি। হেয়ালি করে বলল, আমি বলেছি আব্বু আমার ফোন কেনার পর বলেছি আপুর জন্য একটা ল্যাপটপ নাও। ও অনেকদিন ধরে একটা ল্যাপটপ কিনতে চাইছে, মায়া করে দায়িত্ব নিয়ে বলেছি। অথচ তুমি কি কখনো আমার কথা বলতে? মনে করে বলতে না, বরং এই যে ফোন কিনে দিয়েছে তাতেও খুশি নও। হাসলো স্পর্শী। মুহূর্ত খানিক কাটার পর শান্ত কণ্ঠে মাকে ডাকলো, বলল, মা, কাল সকালে আমি ঢাকায় যাচ্ছি। এক্সাম নোটিশ দিয়ে দিয়েছে, সামনের সপ্তাহে এক্সাম শুরু। আর সেই পরীক্ষাও এগিয়ে আসছে, ওকেও নিয়ে যাচ্ছি আমি। হাস্যোজ্জ্বল মুখখানি এতক্ষণে অমাবস্যার চাঁদের ন্যায় করে ফেললো আরশি। ছুটে গিয়ে বাবার ডান পাশে বসলো। আহত কণ্ঠে বলল, আব্বু আমি যাব না, আমি তোমার কাছে থাকবো। আমার এক্সাম এখনো 1.5 মাস পর। আপুকে বলে দাও ওর এক্সামের পর আমার বই খাতা নিয়ে আসতে। আমি এখানে বসে পড়বো, তারপর গিয়ে পরীক্ষা দিব। আমাদের সাভারের কলেজে এইচএসসি তে বেশিরভাগ স্টুডেন্ট সিটি তো জাহাঙ্গীরনগরে পড়ে, সমস্যা হবে না। আমি তোমার কাছে থাকবো, আমি আর ঢাকা যাব না। আবেগে আপ্লুত হয়ে গেলেন শামসুল সর্দার। মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমার মাকে আমার থেকে দূরে রাখবই না, আমার মা আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। ক্ষান্ত হলো না স্পর্শী, কিন্তু বাবার সাথে পেরে উঠল না। শেষে বাধ্য হয়ে একা যাওয়ার সিদ্ধান্ত নিল। 2 পা এগিয়ে সামনে এলো পিপাসা। আলতো হেসে বলল, আমিও যাব তোর সাথে। অনেক তো থাকা হলো তোদের সাথে, এবার নিজের ঠিকানায় চলে যাই। পার্লারটাও বেশ কদিন ধরে বন্ধ আছে, তোদের বাবার কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল, পালন করেছি, এখন চলে যাওয়া উচিত। স্পর্শী বাবার দিকে তাকালো, কিন্তু তিনি নীরব। আশাহত হলো স্পর্শী। বাধা দিল না মাকে। তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলানো উচিত নয়। নিজেদের ব্যাপারটা তারা নিজেরাই বুঝুক।
মায়ের কথায় সায় দিল স্পর্শী। মুহূর্তেই পুনরায় থমথমে হলো সর্দার বাড়ি। এই থমথমে পরিবেশে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো শোভাম। ড্রয়িং রুমে সবাইকে উপস্থিত দেখতেই দাঁড়িয়ে পড়ল, নিজেকে যথাসম্ভব সামলে নিল। এরপর ত্রস্ত পায়ে সোফায় বসলো। স্পর্শীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শিকদারদের পার্টি অফিসে কেন গিয়েছিলে তুমি? স্পর্শী অবাক হলো না, কারণ সে জানতো এ কথা বাবা ভাইয়ের কানে অবশ্যই আসবে। সে সমস্ত উত্তর আগেই ভেবে রেখেছিল। শান্ত কণ্ঠে বলল, একটু কাজ ছিল ব্যক্তিগত। স্তব্ধ হয়ে গেলেন শামসুল। গম্ভীর কণ্ঠে বললেন, তুমি পিরোজপুর ঢোকার পরেই জেনেছো শিকদার সর্দারদের মধ্যে ঝামেলা চলছে, তাও তাদের অফিসে ঢুকেছো কেন? বাবার দিকে তাকালো স্পর্শী। এরপর শান্ত কণ্ঠে বলল, আব্বু, তোমার রাগ করার কারণ অহেতুক। কেননা আমি মাত্র কটা দিন হলো নিজের পরিচয় জেনেছি। সর্দারের সাথে যে আমাদের শত্রুতা সেটা মাত্র কদিন আগেই জেনেছি। এক্ষেত্রে দোষটা আমার নয়। সন্দেহের দৃষ্টিতে স্পর্শীর দিকে তাকালো শোভাম। বলল, পরশ শিকদারের সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে, প্রেম বিষয়ক? স্তব্ধ হয়ে গেল স্পর্শী। চোখের পলক পড়ছে না তার। এক দৃষ্টে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনার সন্দেহ শক্তি ভীষণই দুর্বল ভাইয়া। কোন আক্কেলে মনে হলো ওই গুন্ডা জঙ্গলি লোকটার সাথে আমি প্রেম করব? হাস্যকর ব্যাপার। কিছুটা শান্ত হলো শামসুল। মনটা যেন কিছুটা তৃপ্তি পেয়েছে। এই পর্যায়ে মেয়েকে জিজ্ঞেস করলো, তাহলে কি এমন প্রয়োজন পড়লো মামুনি যে তুমি ওর অফিসে গেছো? স্পর্শী কথা সাজিয়ে নিল। আরশির ব্যাপারটা কোনো মতেই তোলা যাবে না। তাহলে দেখা যাবে জল ঘোলা করতে করতে ওকে যে 3 দিন আটকে রেখেছিল সেটাও বের হয়ে যাবে। সাভারের সবাই জানুক, সমস্যা নেই, কিন্তু বাড়ির কাউকে জানাবে না স্পর্শী। এতে তার বোনের সম্মান জড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ভেবে বলল, আব্বু, পরশ শিকদারের ভাই পিয়াস শিকদার। ও আমাদের ভার্সিটিতেই পড়তো। ক্যারেক্টারলেস ছিল ছেলেটা। আমার পেছনে ঘুরঘুর করত, নেশাও করত। ও খুন হয়েছিল রিসেন্টলি। ওর বন্ধুরা করেছিল খুন। কিন্তু পরশ শিকদার আমাকে দোষী বানিয়েছিল। ভেবেছিল আমি ওর ভাইকে ভার্সিটির সবার সামনে মেরেছিলাম বলে পিয়াস আত্মহত্যা করেছে। সেই থেকে আমার সাথে শত্রুতা। প্রায় সময়ই আমাকে হুমকি দেয়, আর আমিও শাসিয়ে আসি। আজকেও সেজন্য গিয়েছিলাম। চোখের পলক পড়ছে না শোভামের। অবাক হয়ে বলল, তুমি পিটিয়েছো পিয়াসকে? ভয় লাগেনি? ও যদি তোমার কোনো ক্ষতি করতো, কিভাবে পেটালে? ভ্রু কুচকে তাকালো স্পর্শী। ভাইয়ের উদ্দেশ্যে বলল, কিভাবে পিটিয়ে সেটা তো বলে বোঝানো যাবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। চেঁচিয়ে উঠলো আরশি। শোভাম ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনি জানেন না, আপুকে আমাদের ওখানে অনেকে ভয় পায়। সবাই লেডি গুন্ডা বলে। কথায় কথায় সবাইকে মারেও। ভয়ঙ্কর মহিলা। গালে হাত দিয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল শোভাম। শান্ত কণ্ঠে বলল, এই শরীর নিয়ে আবার মারামারিও করো? বাহ, শামসুল সর্দারের যোগ্য কন্যা। সর্দার মঞ্জিল। ঘড়ির কাঁটায় তখন মাত্র 7টা। রৌদ্রোজ্জ্বল সকালে পুরো বাড়ি যেন নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছে রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ। হ্যাঁ, সোনালি টিফিনে খাবার ভরছে স্পর্শীদের দেওয়ার জন্য। আর স্পর্শী সোফার উপর তার ব্যাগ রেখে পাশে বসে নুডলস খাচ্ছে। দূরেই টেবিলে পিপাসা বসে আছে। খাবার খাওয়ার সাথে সাথে আর চোখে স্বামীর দিকে তাকাচ্ছে। বড্ড আশা ছিল সে যাওয়ার কথা বললে নিশ্চয়ই শামসুল সর্দার তাকে আটকে দেবে। হয়তো অধিকার খাটিয়ে বলবে, স্পর্শীর না হয় পরীক্ষা, সে পরীক্ষা দিতে যাবে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমারও কি পরীক্ষা? ওসব পার্লার টার্লার বিক্রি করে বাড়িতে চলে আসো। বউদের মতো সংসার সামলাতে ব্যস্ত হও। তোমার এত টাকা ইনকাম করতে হবে না। কিন্তু না, তার থেকে কোনো রকম টু শব্দটিও পায়নি বিপাশা। ভীষণ লজ্জা লাগছে তার। কেন এলো এই বাড়িতে? এসেছে ভালো কথা, কিন্তু থাকতে কেন গেল? কোন আশায় থাকলো? লোকটা যে আগের মতো নেই, বদলে গেছে। তার ভালোবাসাও বদলে গেছে। তার তৃষ্ণা থাকলেও কি, না থাকলেও কি, বাঁচলো কি মরলো, এসবে কোনো রকম কিচ্ছু আসে যায় না তার। কিচ্ছু না। ভাবতে ভাবতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়ের দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি খা, বাস ছেড়ে দেবে। চমকে উঠল শোভাম। বোন আজকে চলে যাবে বলে সে নিজেও বাড়িতে রয়ে গেছে। স্পর্শীর উদ্দেশ্যে বলল, তোমরা বাসে করে কেন যাচ্ছ? বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার পৌঁছে দিয়ে আসবে। শামসুল নিজেও অবাক। মেয়ের দিকে তাকিয়ে বললেন, মামুনি, গাড়ি থাকতে বাসে যাবে কেন? স্পর্শী কিছু বুঝে উঠতে পারছে না। সে তো মাকে বলেনি বাসে করে যাবে, বরং বাড়িতে 4-4টা গাড়ি, ড্রাইভারও আছে 2জন। তাহলে বাসে যাওয়ার প্রশ্নই বা উঠছে কেন? মায়ের উদ্দেশ্যে বলল, মা, বাসে তো অনেক দেরি হবে যেতে। তাছাড়া তুমি নিজেই তো অসুস্থ হয়ে যাও। আমরা বরং গাড়িতেই যাই। তৎক্ষণাৎ উঠে বসলো পিপাসা।
মেয়ের উদ্দেশ্যে বলল। ওহ, আমি তো ভুলেই গেছিলাম তোদের বাবার অনেকগুলো গাড়ি আছে। এসব থাকতে বাসেই বা কেন যাবি? ঠিক আছে, তুই থাক, ধীরে ধীরে গাড়িতে চলে আসিস। আমি বরং বাসেই যাই। আর তো আধ ঘন্টা বাকি, এর মতো বাস এসে পড়বে। আমি কাউন্টারে চলে গেলাম। বলেই নিজের লাগেজ হাতে নিল। মুহূর্তেই খপ করে হাত ধরল স্পর্শী। মাকে অনুনয় করে বলল, মা প্লিজ অন্তত যাওয়ার সময় এমন করো না। একটা বাড়ি তো, আমার সাথে গাড়িতেই চলো। শুনল না পিপাসা, নিজ কিছুতেই মানল না স্পর্শীর কথা। রুষে উঠল শামসুল, স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তোমার মা হয়তো আমার গাড়িতে যেতে চাইছে না। ওকে, সমস্যা নেই। বাসের ভাড়া 800, আমার ড্রাইভারকে দিয়ে যেতে বলো। ভাড়া ছাড়া কাউকে গাড়িতে তুলবে না মফিজ। আমার মামুনির জন্য না হয় একদিন প্যাসেঞ্জার উঠলো গাড়িতে। হাসি পেল স্পর্শীর, কিন্তু বহু কষ্টে নিজেকে সামলে নিল। ইতিমধ্যে সোনালী বেগম টিফিন নিয়ে হাজির। যেতে যেতে দুপুর হয়ে যাবে। এতখানি পথ জার্নি করে কিছুতেই রান্না করে কুলাবে না। সেজন্যই সেই ভোরে উঠে ভাত মাংস রান্না করেছে তিনি। সকলের কাছ থেকে বিদায় নিয়ে সদর দরজার সামনে আসতেই দাঁড়িয়ে পড়ল স্পর্শী। মায়ের উদ্দেশ্যে বলল, আরশি কোথায় মা? পিপাসা গম্ভীর কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। বললাম আমরা যাচ্ছি, তুই নিচে আয়, কিন্তু শুনলো না। ওভাবেই শুয়ে রইলো। বলল নিচে নামলে নাকি তুই ওকে টেনে হিচড়ে নিয়ে যাবি। চিন্তিত হলো স্পর্শী। আর ভালো লাগছে না মোটেও। কেমন এক অজানা চিন্তা বেঁধে ধরেছে তাকে। বাবার উদ্দেশ্যে অনুনয় সুরে বলল, আব্বু ওকে নিয়ে যাই, এখানে থাকলে ও তো পড়তেই পারবে না ভালো করে। শুনলেন না শামসুল, বললেন, সপ্তাহ খানিকই তো, থাকুক না হয় আমার কাছে। এরপরই তো এক্সাম, আমি পড়াতে বসাবো সময় মতো। দীর্ঘশ্বাস ফেলল স্পর্শী। তার চিন্তাটা আব্বুকে কিছুতেই বোঝাতে পারবে না। আর খুলে বললেও বিস্তর এক ঝামেলা হবে। ব্যাগ নিচে রেখে ছুটে এলো উপরে। আরশির রুমে ঢুকে দরজা আটকালো। বিছানা থেকে টেনে তুলে কঠোর সুরে বলল, একদম ঢং করবি না। আমি জানি তুই জেগে আছিস, সারা রাত ফোন টিপেছিস, সেটাও জানি। আমি তোকে লাস্টবার সাবধান করছি আরশি। এই পাভেল ভাই আর তার ওই স্পেশাল ভোট চোর পরশ ভাই, কোনো ভাইয়ের সাথেই কোনো রকম কন্ট্রাক্ট রাখবি না। কেউ রং নম্বরে ফোন দিলে কথা বলবি না। বাড়ির বাইরে তো বের হবি না, মনে থাকে যেন। কোনো রকম যদি কোনো গোলমাল পাকিয়েছিস না, তো তোকে আমি ন্যাড়া করে দিব, চামচিকার বাচ্চা। এই তো এই সপ্তাহটা, এরপরই আসছি আমি। কি ভেবেছিস আব্বু তোকে বাঁচাবে? হাহ, তোর আব্বু আমাকে না চিনলেও তুই ঠিক ভালো করেই চিনিস আমায়। কোনো রকম উল্টাপাল্টা কিছু করলে তোর কি অবস্থা করবো আমি ভেবেও পাবি না। থেমে শ্বাস নিয়ে, গেলাম আমি। ঠিক মতো খাওয়া দাওয়া করবি, রাত 12টার পর আর জাগবি না, ওকে? বাই। বলে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। স্পর্শী যাবার পর মুহূর্তেই ভেঙে মারল আরশি। এরপর পুনরায় কাঁথার মধ্যে ঢুকে ফোন স্ক্রল করতে লাগলো। গেটের সামনে আসতেই অবাক হয়ে গেল স্পর্শী। ড্রাইভিং সিটে শোভম ভাই বসে আছে। আলতো হেসে ওকে দিয়ে টিটকারি মেরে বলল, সর্দার বাড়ির ড্রাইভার নাকি আপনি? হেসে দিল শামসুল সর্দার। বলল, তোমার ভাইয়া ঢাকায় যাচ্ছে, তাই আর ড্রাইভারকে নিচ্ছে না। আর কোনো কথা হলো না তাদের মধ্যে। বাবার থেকে দোয়া নিয়ে গাড়িতে বসলো। এরপর চলতে লাগলো চাকা। ধীরে ধীরে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। নাস্তার টেবিলে ঠায় হয়ে বসে আছে পরশ। এই মুহূর্তে তার ভীষণ বিরক্ত লাগছে। ইচ্ছে করছে টেবিল ছেড়ে সোজা রুমে চলে যেতে, কিন্তু পারছে না। কেননা এই মুহূর্তে অস্বাভাবিক কিছু করলে দাদি সারা বাড়ি মাথায় তুলবে। টেবিলে এই মুহূর্তে সবার আলোচনা পরশের বিয়ে নিয়ে। দাদি হলেন তাদের মধ্যমণি। তিনি খেতে খেতে আমজাদ শিকদারের উদ্দেশ্যে বললেন, নাতিটার উপর কিছু নজর পড়ছে। তা না হইলে যেমনি বিয়ের কথা ওঠে তেমনি একটা না একটা বাধা পড়ে। আজ প্রায় কয় বছর হইয়া গেছে, কিন্তু এখনো বিয়েটা দিতে পারলাম না। প্রথমে কইলে তোমার ইলেকশন শেষ হইবে, তারপরে করবা বিয়া। ভালো ভালো শেষ হইল ইলেকশন। এরপর কইলে নতুন নতুন এমপি হয়েছে, সময় লাগবো সামলাইতে। দিলাম সময়। এরপর নাতিটা আমার মরলো করুণ কণ্ঠে। যাই হোক, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন তো বিয়েটা করাই উচিত। পরশ আশফাস করে উঠল। এই বিয়ে ব্যাপারটা নিয়ে সে কিছুই ভাবতে চাইছে না। এমন নয় যে সে কাউকে পছন্দ করে বা পুরবিকে অপছন্দ করে, কিন্তু তাও ভালো লাগছে না তার। মোট কথা, এই মুহূর্তে বিয়ে সম্ভব না। মন সায় দিচ্ছে না পরশের। আমজাদ শিকদার মায়ের মুখের দিকে তাকালেন। তার খুব শখ দুই নাতি নাতনির বিয়ে দিবেন।
পূরবীকেও তিনি পছন্দ করেন, কিন্তু কিছু একটা বাধা দেয় মাঝখানে। পূরবীর মা তার একমাত্র বোন, সে এই বিয়েতে খুশি থাকলেও ভগ্নিপতি খুশি নন। তাকে দেখেই বোঝা যায় ভদ্রলোক পরশকে অপছন্দ করেন না। পরশের এই বেশভূষায় শিক্ষকরূপী ভগ্নিপতি খুবই বিরক্ত হন। তবে যা বুঝলেন তাতে মনে হচ্ছে স্ত্রীর সাথে পেরে ওঠেন না তিনি, যার কারণে বিয়েটা মাঝামাঝি ঝুলে আছেন। তিনি কখনো এই বিয়েতে রাজি সেটা বলেননি, আর না তো এই বিয়েতে রাজি না সেটা বলেছেন। দেখা কথা হলেই ওই আলতো মাথা নাড়িয়েছেন, কিন্তু এই বিষয়টাতে হোঁচট খাচ্ছেন আমজাদ। কিন্তু মাকে বোঝাতে পারছেন না। তার মতে জহুরুল আহমেদ স্বল্পভাষী, তাই তেমন একটা আমোদ প্রমোদ দেখা যায় না। একটু নড়ে চড়ে বসলেন আমজাদ, মনে মনে বললেন, না, এবার যা বলার সরাসরি বলতে হবে। এত এত ঝামেলায় জিজ্ঞেস করা হয়নি, কিন্তু এবারে খোলাখুলি কথা বলতে হবে। সারা জীবনের একটা সম্পর্ক এভাবে ঝুলিয়ে তো রাখা যায় না। মায়ের উদ্দেশ্যে বললেন, মা, পূর্বীর তো আর মাসখানেকের মধ্যে ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা, এখনই যদি আবার নিয়ে নেই। আমি বলতে চাইছি, এত ঝই ঝামেলার মধ্যে কি মেয়েটা পড়ার সময় পাবে? নতুন সম্পর্ক, নতুন মানুষের মধ্যে মেয়েটা সামলাতে পারবে না। চমকে তাকালো পরশ, কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, প্রেমার থেকেও 1 বছরের ছোট? বাবা মাথা নাড়লেন। মুহূর্তেই মাথা গরম হয়ে গেল পরশের। খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাবার উদ্দেশ্যে বলল, সিরিয়াসলি? ইন্টারে পড়ে? প্রেমার থেকেও ছোট? আব্বু, এইটুকু একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলে কোন আক্কেলে? আশ্চর্য, আমার অর্ধেক বয়সের মেয়ে। না, মেয়ের কি অভাব পড়েছে? বিয়ে করলে একজন ম্যাচিওর, আমার সাথে মানানসই বয়সের মেয়েকে করব, কিন্তু তাই বলে এত ছোট একটা মেয়ে? মাথা গরম হয়ে যাচ্ছে আবার। ফুপ্পি এতটা মাথা মোটা হলো কবে থেকে? ওদের কাছে কি ওদের মেয়ে বোঝা হয়ে যাচ্ছে যে এতটুকু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? এরকম হলে আজকেই গিয়ে পূরবীকে নিয়ে আসবে, ছোট বোনের মতো করে বড় করব, প্রেমার সাথে থাকবে, খাবে, বড় হবে, দ্বিতীয়বার আর বিয়ের কথা বলবে না। মাথায় বাজ পড়লো মমতাজ বেগমের। আয় হায় করতে করতে বলে উঠলেন, এটা কি কথা কইলা দাদু ভাই? তোমারে আংটি ফরাইলো তখন তো কিছু কইলা না। হ্যাঁ, বলিনি, কারণ আমি অনেক বছর আগে পূরবীকে সরাসরি দেখেছি। এত এত ঝামেলায় কখনো ওর বয়সের দিকে খেয়াল হয়নি। ছবি দেখিয়েছো তুমি, ফটো দেখে কি বয়সের বিবেচনা করা যায়? আর আংটির কথা বলছো, ওটা ড্রয়ারে আছে, ফেরত দিয়ে দেবো তোমায়। আশাহত হয়ে ছেলের দিকে তাকালেন মমতাজ, বললেন, আমার কত স্বাদ ছিল ছেলের নাতির লগে মাইয়ার নাতনির বিয়া দিমু। থাক, দরকার নাই। আমার তো বয়স হয়ে গেছে, আমার কথা কি আর এখন কোনো মূল্য আছে? তোমরাই তো এখন সব, একজন এমপি, আরেকজন সাবেক এমপি। বিরক্ত হলো পরশ, বলল, তো ভালো কথা, আমাকে নিয়ে পড়ে আছো কেন? নাতি তো তোমার আরও একজন আছে, পাভেলকে বিয়ে দিয়ে দাও। ওর বয়স মাত্র 25, মেয়ের চেয়ে যদিও 8 বছরের বড়, কিন্তু তাও মানানসই হবে। দিয়ে দাও বিয়ে, তোমার আশা পূর্ণ হবে। বলে এই রুমের দিকে হাঁটলো। খুক খুক করে কেসে উঠল পাভেল। ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। দাদি এখনো বিলাপ ছুটছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তার মতো পাল্টে পাভেলের উপর পড়বে। এইবার তিনি ছোট নাতনির বিয়ে দিতে আগ্রহী হবেন হয়তোবা। আমজাদ শিকদার উঠে বসলেন। ভালো লাগছে না তার। এসব কি ধরনের কথা? আংটি পরানোর এতদিন পর হুট করে তিনি কি করে বলবেন বিয়ে ভাঙার কথা? তাই পড়লেন ভীষণ। সকাল 11টা, ক্রমাগত একটানা বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। সে কি তেজ সূর্যের? মনে হচ্ছে এ কদিনের সমস্ত উত্তপতা একদিনে প্রদান করেছে ধরণীতলে। রাগ, কান্না, অভিযোগ, অভিমান সবকিছুর সংমিশ্রণে মুখখানি করে রেখেছে আফিফা। হন হন করে হেঁটে গেল শিকদার বাড়ির দোতলায়। একাধারে ডাকতে লাগলো মা, ভাইজান, ভাবি বলে। রান্নাঘর থেকে বেরিয়ে এলেন পিয়াসা। সামনে তাকাতেই মাথায় আঁচল দিলেন। জহুরুল আহমেদও স্ত্রীর সাথে এসেছেন। মনে মনে খুশি হলেও তিনি মুখখানি গম্ভীর করেই রেখেছেন। পিয়াসা অতি আতিথেয়তার সাথে তাদের সোফায় বসালেন। এর মধ্যেই নেমে এলেন আমজাদ শিকদার। পেছনে মমতাজ বেগমও আছেন। তাদেরকে দেখেই আফিফা বলল, ভাইজান, মা, এসব কি বলছে? পরশ নাকি পূরবীকে বিয়ে করবে না, সে নাকি মার কাছে আংটি ফেরত দিয়েছে। এর মধ্যে আঁচলের কোনায় গিট দেওয়া আংটিটা বের করে আফিফার হাতে দিলেন মমতাজ। মুহূর্তেই কান্না করে দিল আফিফা। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমার মেয়েটার জীবন নিয়ে খেলতে আপনাদের একটুও খারাপ লাগলো না ভাইজান? ওকে পছন্দ না হলে শুরুতেই জানিয়ে দিতেন। এভাবে আংটি পরানোর পর বছরকে বছর আমাদের ঘুরিয়ে ফিরিয়ে তারপর বলার কি আছে? আমার মেয়ে কি ফেল না?
ওকে আপনার ছেলের থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দিব আমি, দেখে নিয়েন। আমজাদ শিকদার নড়ে চড়ে বসলেন। সবাই শান্ত হওয়ার পরে আফিফার উদ্দেশ্যে বলল, সেরকম কোনো বিষয় নয় আফি, তোরা পরশকে ভুল বুঝছিস। হ্যাঁ, ছেলেটা একটু রাগী, হুটহাট ডিসিশন নেয়, কিন্তু ভুল কিছু করেনি। ভেবে দেখলাম তোর মেয়ের বয়স কত, মাত্র 16 বা 17, কিন্তু পরশের বয়স 29 ছাড়িয়ে গেছে, প্রায় 12 বছরের বড়। ওর সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগেই, যা বুঝলাম ও ভুল কিছু বলেনি। পূরবী আজ অনেক বছর হয়েছে আমাদের বাড়িতে এসেছে, প্রায় বছর 5 হয়েছে। মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিস, হোস্টেলে থাকে।